11 দফা দাবিতে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু। চট্টগ্রামে জাহাজে পণ্য ওঠানামা বন্ধ। বহাল তবিয়তে কারিগরি শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির সঙ্গে জড়িতরা, শিক্ষার্থীদেরকে হয়রানির অভিযোগ। জয়েন্ট স্টক রেজিস্টারে ফাইল আটকে প্রকাশ্যে ঘুষ লেনদেন, অভিযুক্ত কর্মকর্তারা, অকার্যকর সিসিটিভিও। ঢাকা দক্ষিণে ঝুলন্ত তার সরানোর প্রক্রিয়া শুরু। নভেম্বরের মধ্যে পুরো কাজ শেষ না হওয়ার শঙ্কায় সংশ্লিষ্টরা। তুলিরাচরে প্রাণ সঞ্চারিত হচ্ছে মা দুর্গার। করোনা রোধে স্বাস্থ্যবিধি মেনেই দুর্গাপূজা উদযাপনের আহ্বান। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি দোলা ডাবরেজ। এখন শিরোনামগুলি বলছিলাম, চলে যাচ্ছি পুরো খবরে। বৈঠকে সমঝোতা না হয় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে নৌযান শ্রমিকরা। বেতন ভাতা সহ 11 দফা দাবিতে রাত 12টা থেকে ধর্মঘটের ডাক দেয় নৌযান শ্রমিক ফেডারেশন। ধর্মঘটে পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ থাকলেও যাত্রীবাহী যান চলবে। সোমবার বিকেলে মতিঝিলের বিআইডব্লিউটিএ কার্যালয়ে মালিক শ্রমিকের বৈঠকে বসেন নৌ মন্ত্রণালয়ের কর্মকর্তারা, কিন্তু সেখানে সমঝোতা হয়নি বলে জানিয়েছে শ্রমিক পক্ষ। নৌযান শ্রমিকদের 11 দফা দাবির মধ্যে রয়েছে শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, বেতন ভাতা বাড়ানো, নৌপথে নাব্যতা রক্ষা এবং নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি ও পুলিশি নির্যাতন বন্ধ। নৌযান শ্রমিক ফেডারেশনের নেতারা জানান, বারবার আশ্বাস দেয়া হলেও দাবি পূরণ করা হয়নি। তবে মালিক পক্ষ বলছে কর্মবিরতিতে কোনো সমাধান হবে না, সমস্যা সমাধানে আবারও আলোচনায় বসা হবে বলে জানান বিআইডব্লিউটিএ চেয়ারম্যান। সারা দেশে নৌযান শ্রমিকদের পণ্যবাহী, সকল প্রকার পণ্যবাহী, তৈলবাহী, বালিবাহী, ভারতগামী সব ধরনের পণ্যবাহী নৌযানের শ্রমিকরা আজ মধ্যরাত্রি থেকে কর্মবিরতি শুরু করবে। দুই পক্ষই বিভিন্ন বিষয়ে ছাড় দিয়ে এসছেন, কারণ এদের দাবি 11টা দাবি, একটা নিয়ে আমরা সমাধান করতে পারিনি, বাকি 10টা দাবি কিন্তু রয়ে গেছে। ওগুলা নিয়ে কিন্তু তেমন সমস্যা হয়নি, আমরা একটাতে এসে। সুতরাং আমি মানে এই মতপার্থক্য খুবই কম। এদিকে নৌযান শ্রমিকদের খোরাকি ভাতা, নিয়োগপত্র প্রদান এবং সার্ভিস বুক চালু সহ 15 দফা দাবিতে সোমবার সন্ধ্যা থেকে ধর্মঘটে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। এতে সব ধরনের নৌযান চলাচল এবং জাহাজে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। লাইটারেজ জাহাজ শ্রমিক প্রতিনিধিরা জানান, এর আগে নৌ শ্রমিকদের এসব দাবিতে দফায় দফায় সরকারের নানা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়েছে, একাধিকবার ধর্মঘট হয়েছে। সবশেষ 2019 সালের নভেম্বরে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর স্বাক্ষরিত চিঠিতে শ্রমিকদের খোরাকি ভাতা সহ কিছু দাবি বাস্তবায়নের বিষয়ে বলা হয়। চলতি বছরের মার্চ থেকে তা কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু মালিক পক্ষ তা বাস্তবায়ন করেনি বলে অভিযোগ শ্রমিকদের। এদিকে একই দাবিতে রাত 12টা থেকে ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে রাতেও চলছে লঞ্চ। এতে প্রায়ই ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। রাজধানীর সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগের গুরুত্বপূর্ণ এই রুটে 2.5 মাস ধরে ফেরি চলাচল ব্যাহত হয়, বেড়েছে যাত্রীদের চাপ। এই সুযোগে এক শ্রেণীর অসাধু লঞ্চ মালিক ও বিআরডব্লিউটি এর কর্মকর্তাদের যোগসাজশে চলছে এই অনিয়ম। 27 সেপ্টেম্বর রাত 8টার দিকে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে পদ্মা সেতুর চ্যানেলের মুখে ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লাগে এমভি শ্রেষ্ঠর একটি লঞ্চের। এতে তলা ফেটে পানি ঢুকে লঞ্চটির প্রায় অর্ধেকই ডুবে যায়। এ সময় লঞ্চ মাস্টার কৌশলে লঞ্চটি চরে উঠিয়ে দিলে বেঁচে যান প্রায় 250 যাত্রী। এভাবে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, তবুও টনক নড়ছে না প্রশাসনের। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত লঞ্চ চলাচলের বিধান রয়েছে। যাত্রীরা বলছেন, প্রায় 2.5 মাস ধরে ফেরি বন্ধ থাকায় লঞ্চের চাপ বেড়েছে এই রুটে। এই সুযোগেই লঞ্চ মালিকরা অতিরিক্ত যাত্রী নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছেন বলে অভিযোগ যাত্রীদের। আর লঞ্চ চালকদের দাবি, পদ্মা সেতুর কারণে পথ সরু হওয়ায় বেড়েছে দুর্ঘটনা। যাতে সন্ধ্যার পরে অতিরিক্ত যাত্রী বহন না করে এবং এটা বন্ধ হলে ভালো হয়। জায়গাটা চিপা, এমনকি স্রোতের গতিটা বেশি, তখন উনি ব্যালেন্সটা মগতেন, যখন চিন্তা করতে সোজা রাখতেছি, কিন্তু ওই স্রোতের কারণে বুঝছেন মোসর খাওয়াইয়া যে কোনো কারণ বসে বুঝছেন ওনার লঞ্চ ঘুরিয়ে ফেলাইতেছে। তবে লঞ্চ মালিক সমিতির সভাপতির দাবি, নির্দিষ্ট সময়েই লঞ্চ চলাচল করে।
নৌপথে নাব্য সংকটের কারণেই দুর্ঘটনা ঘটছে। চ্যালেঞ্জ থেকে যদি পাইপগুলা উঠোতলা অপারেশন করা হয় বা চ্যালেঞ্জটা শুরু করা হয়, তাহলে আমাদের লঞ্চ চলাচল আর বিঘ্ন হবে না। এই রুটে যাতায়াত করে 87টি লঞ্চ। নির্দিষ্ট সময়ে নিয়ম মেনেই লঞ্চ চলাচলের দাবি বিআইডব্লিউটি এর। প্রত্যেকটা লঞ্চের যাতে অতিরিক্ত যাত্রী না ওঠে, এটা আমরা নিশ্চিত করি। অতিরিক্ত কোনো যাত্রী আমরা দিই না। বিশেষ করে আমরা ইনচার্জ মাস্টার ড্রাইভার সার্টিফিকেট আছে কিনা এটা পরিদর্শন করে আমরা নৌযান এখান থেকে কাটালবে ঘাটতে নৌযানগুলো ত্যাগ করাই। লঞ্চের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে স্পিড বোট চলাচলও। প্রতি বছর এই রুটে অন্তত 20 থেকে 25টি দুর্ঘটনা ঘটে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ক্যাসিনো কাণ্ডে এ পর্যন্ত 22 জনের 582 কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। নভেম্বরের মধ্যে অভিযুক্ত 22 জনের বিরুদ্ধেই অভিযোগপত্র দিতে যাচ্ছে দুদক, যার মধ্যে অন্তত 4 যুবলীগ নেতার অবৈধ সম্পদ অর্জনের মামলার অভিযোগপত্র এই মাসেই। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক তদন্ত কমিশনার আমিনুল ইসলাম। গত বছর দুর্নীতি বিরোধী অভিযানের নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর অংশ হিসেবে সারা দেশে ক্যাসিনো ও জুয়ার আড্ডায় অভিযান চালানো হয়। সংশ্লিষ্টতা পাওয়া যায় বেশ কয়েকজন শীর্ষ যুবলীগ নেতার। 2019 সালে ক্যাসিনো ও দুর্নীতি সংশ্লিষ্ট শতাধিক ব্যক্তির বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক, যার মধ্যে 17 যুবলীগ নেতা সহ 22 জনের বিরুদ্ধে নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দিতে যাচ্ছে দুদক। তাদের কাছে 581 কোটি টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে বলে জানায় সংস্থাটি। আমরা প্রমাণ পেয়েছি এই সম্পদ সবই অবৈধভাবে অর্জিত হয়েছে, সুতরাং ছাড় পাওয়ার সুযোগ নেই। এ মাসের মধ্যে যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাট, আনিসুর রহমান, সেলিম প্রধান ও জিকে শামীমের বিরুদ্ধে অভিযোগপত্র দিতে যাচ্ছে দুদক। আমাদের তদন্তকারী কর্মকর্তারা যারা ছিলেন তারা কিন্তু বসে থাকেননি। আমরা আশা করছি এই মাসের মধ্যে 4 থেকে 5টি মামলায় আমরা চার্জশিট দিতে পারব। ক্যাসিনো ও দুর্নীতি সংশ্লিষ্ট 22 জনের দেশে বিদেশে সব অবৈধ সম্পদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাগেরহাটে শিশু ধর্ষণের ঘটনার 2 সপ্তাহের মধ্যে রায় ঘোষণা করা হয়েছে। রায়ে একমাত্র আসামি আব্দুল মান্নান সর্দারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক মোহাম্মদ নুরে আলম এই রায় ঘোষণা করেন। আসামি আব্দুল মান্নান সর্দার বাগেরহাটের মোংলা উপজেলার একটি ভূমিহীন আশ্রয় প্রকল্প এলাকার বাসিন্দা। 7 বছরের শিশু ধর্ষণের অভিযোগে 13 অক্টোবর গ্রেপ্তার হয় মান্নান। 1 সপ্তাহ পরেই ধর্ষণের মামলায় দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। সকালে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক মোহাম্মদ নুরে আলম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও আসামিকে 20,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 বছরের কারাদণ্ডের রায় দেওয়া হয়। 3 অক্টোবর দায়ের করা ধর্ষণ মামলায় অভিযোগপত্র পুলিশ জমা দেয় মাত্র 8 কর্মদিবসের মধ্যে। এরপর 13 অক্টোবর 16 জনের সাক্ষ্য নেওয়া হয়। 14 অক্টোবর চলে চিকিৎসক, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নারী পুলিশ সদস্য ও তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ। 15 অক্টোবর নেওয়া হয় আসামির আত্মপক্ষ সমর্থনে সাফাই সাক্ষ্য। যদি প্রশাসন সদিচ্ছা থাকে, স্বচ্ছতা থাকে, জবাবদিহিতা থাকে, তাহলে প্রশাসন পারে না এমন কোনো জিনিস নাই। আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য জাতীয়ভাবে একটা মাইল ফলক। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী। সঠিকভাবে রায়টা ঘোষণা হয় নাই, এটা ষড়যন্ত্রের কেস, দোষসাজশের কেস। এই কেসে আমরা উচ্চ আদালতে আপিল করব। এই রায়ে সন্তোষ জানিয়ে দ্রুত এর বাস্তবায়ন চান সুশীল সমাজ। এই রায় যা হয়েছে অনেক খুশি হয়েছি এবং অন্য যে নারী শিশু নির্যাতন দমন মামলাগুলো আছে সেই মামলাগুলো যেন এত দ্রুত সময়ে রায়গুলো হয়। এই সমস্ত মামলা যত দ্রুত নিষ্পত্তি হবে তত মানুষ ন্যায় বিচার পাবে এবং তাতেই সমাজের মঙ্গল হবে। গত 3 অক্টোবর 50 মান্নান 7 বছরের শিশুটিকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। ঘটনা জানাজানি হলে রাতেই মেয়েটির মামা বাদী হয়ে মোংলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা মহামারীর কারণে মন্ত্রিসভার নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার এবছর কিছুটা কমেছে, যা গত বছরের তুলনায় 7.14% কম। সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি আরও জানান, শীতে করোনার বিস্তার ঠেকাতে ঘরের বাইরে সবার মাস্ক ব্যবহার বাড়াতে উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে মন্ত্রিসভার এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যোগ দেন। মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন বিষয়ে 2020 সালের তৃতীয় ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে দেখা যায় গত বছরের তুলনায় সিদ্ধান্ত বাস্তবায়ন হার কিছুটা কম। গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত এ হার ছিল 75.78%, আর এ বছর তা 68.64%। বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-19 প্রাদুর্ভাবের বিরূপ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি হার পূর্ববর্তী বছরের তুলনায় কিছুটা স্লো হয়েছে। পূর্ববর্তী বছর ছিল 58%, এবার হয়েছে 48%। শীতে করোনা বিস্তার ঠেকাতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ সচিব জানান, মাস্কের ব্যবহার বাড়াতে প্রয়োজনে আইন প্রয়োগেরও নির্দেশনা দেওয়া হয়েছে। এটা আরেকটু এনফোর্স করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা এটা দৃঢ় ইচ্ছা প্রকাশ এবং আশা প্রকাশ করছেন যে সবাই সচেতন হয়ে অন্তত মাস্ক ব্যবহারে আরেকটু বেশি মনোযোগী হবেন, তাহলে অটোমেটিক্যালি আমরা এটার থেকে আপনার একটু রিলিফ পাবো আর কি। এছাড়াও অস্ট্রিয়ার সাথে এয়ার সার্ভিস চুক্তির অনুমোদন দেয় মন্ত্রিসভা। এটি চূড়ান্ত হলে ঢাকা থেকে ভিয়েনায় সপ্তাহে 7টি যাত্রীবাহী ও 7টি কার্গো ফ্লাইট পরিচালনা করা যাবে। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপনির্বাচনের ফল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ প্রধান দুই দলের নেতার। ঢাকা 5 আসনে 10 নয় 5% ভোট পড়েছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল মন্তব্য করেছেন, নির্বাচন এখন তামাশায় পরিণত হয়েছে। আর ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, উপনির্বাচন নিয়ে বিএনপি অন্ধকারে ঢিল ছুটছে। জনগণের আশা আকাঙ্ক্ষা বুঝতে না পারার কারণেই নির্বাচনে দলটির এই বিপর্যয়। শনিবার অনুষ্ঠিত ঢাকা 5 ও নওগাঁ 6 আসনের উপনির্বাচনে ভোটের বড় ব্যবধানে জয় পান আওয়ামী লীগের প্রার্থীরা। বিপরীতে জামানত হারান বিএনপির 2 প্রার্থী। নির্বাচনে বড় অনিয়মের অভিযোগ এনে ভোটের দিনই ফল প্রত্যাখ্যান করেন বিএনপির প্রার্থীরা। এমন প্রেক্ষাপটে সোমবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেন, উপনির্বাচনে ভোট সুষ্ঠু হয়েছে, বিএনপির অভিযোগের ভিত্তি নেই। জনগণের চোখের ভাষা, মনের ভাষা বুঝতে না পারাই বিএনপির ব্যর্থতা। আন্দোলন এবং নির্বাচনে বারবার ব্যর্থ হচ্ছে তারা নেতিবাচক রাজনীতির কারণে। কোন রকমের অস্থিরতা তৈরির অপচেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ তা প্রতিহত করবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা 5 ও নওগাঁ 6 আসনের উপনির্বাচনের ফলাফল বাতিল এবং পুনরায় নির্বাচনের দাবিতে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, এ সরকারের অধীনে ভোটে মানুষের আগ্রহ নেই, তার প্রমাণ ঢাকা 5 আসনের উপনির্বাচন। 10% ভোট তারা বলছে, 10% না, আমরা মনে করি ওখানে 5% ভোট পড়ে নাই। আমরা নির্বাচনে গিয়ে প্রমাণ করতে চাই যে এই সরকারের অধীনে আর কোন নির্বাচন সুষ্ঠু হবে না, হয়নি। দেশের স্বার্থে পদত্যাগ করে দ্রুত নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। আর টালবাহানা করবেন না, পদত্যাগ করুন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৌমুর আলম খন্দকারের জন্মদিন এবং খালেদা জিয়ার রোগমুক্তির দোয়া অনুষ্ঠানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন কমপক্ষে 20 জন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোমবার বিকেলে খন্দকার বাড়িতে হামলার এই ঘটনা। এ সময় মঞ্চ থেকে টেনে হিঁচড়ে মাটিতে ফেলা হয় তৈমুর আলম, তার মেয়ে মারিয়াম ও নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্নাকে। ভাঙচুর করা হয় গাড়ি, মোটরসাইকেল ও চেয়ার টেবিল। আহতরা জানান, বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনা ও তৈমুর আলম খন্দকারের জন্মদিন উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর সাথে সাথে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়, এতে 20 নেতাকর্মী আহত হন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, রাত 9টা নাগাদ হামলার কোনো খবর তিনি পাননি, তবে খোঁজ খবর নিয়ে দেখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজকে আমাদের সমাজ ব্যবস্থা পাবনার ঈশ্বরদীতে সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগে নুরুল ইসলাম নামের এক ব্যক্তির গ্রেপ্তার দাবি করেছেন স্থানীয় সংবাদকর্মীরা। একই সঙ্গে ঘটনার সময় নীরব ভূমিকা পালন করা ঈশ্বরদী থানার ওসি শেখ নাসির উদ্দিনকে প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তারা। সোমবার রাতে ঈশ্বরদী প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন সংবাদকর্মীরা।
তারা জানান, একটি বাড়ির দখল নিয়ে নুরুল ইসলাম ও বাড়িটির বর্তমান বাসিন্দা শাহিন আক্তারের বিরোধ চলছিল। এর জেরে সোমবার সকালে বাড়ি দখল করতে গিয়ে বাসিন্দাদের মারধরের অভিযোগ ওঠে নুরুলের বিরুদ্ধে। খবর পেয়ে সেখানে যায় পুলিশ ও সংবাদকর্মীরা। সে সময় তাদের দিকে পিস্তল তাক করে হুমকি দেন নুরুল। ওসি নাসির সেখানে উপস্থিত থাকলেও ব্যবস্থা নেননি বলে অভিযোগ সাংবাদিকদের। সিলেটে পুলিশ হেফাজতে রায়হান আহমেদের মৃত্যুর ঘটনায় আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন 3 পুলিশ সদস্য। তারা হলেন দেলোয়ার হোসেন, সাইদুর রহমান ও শামীম আহমদ। সোমবার বিকেলে তাদের সিলেটের সিনিয়র মহানগর ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মাহিদুল হাসান জানিয়েছেন, 3 পুলিশ সদস্য আদালতে ওই দিনের ঘটনার বর্ণনা দিয়েছেন। 11 অক্টোবর ভোরে নগরীর আখালিয়ার বাসিন্দা রায়হান আহমেদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের অভিযোগ ওঠে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। পরদিন রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। পরে বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন ভুইয়া সহ 4 পুলিশ সদস্যকে বরখাস্ত এবং 3 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। পরীক্ষার ফল জালিয়াতির সঙ্গে জড়িত কর্মকর্তারা বহাল তবিয়তে চাকরি করছেন কারিগরি শিক্ষা বোর্ডে। সনদ তোলা বা সংশোধন সহ শিক্ষার্থীদের নানা কাজে হয়রানির অভিযোগও বোর্ডের বিরুদ্ধে। এ বিষয়ে অনুসন্ধান চালিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন 2019 সালের এইচএসসি পরীক্ষায় 128 পরীক্ষার্থীর উত্তরপত্র মূল্যায়ন না করেই ফলাফল প্রকাশের অভিযোগ ওঠে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের তদন্ত কমিটিও ওই ফল জালিয়াতির প্রমাণ পায়। এর সাথে জড়িত পরীক্ষা নিয়ন্ত্রক সুশীল কুমার পাল, উপ পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল আলমকে বরখাস্ত করার নির্দেশ দেয় মন্ত্রণালয়। গত 22 সেপ্টেম্বর নির্দেশনা আসলেও বহাল তবিয়তে চাকরি করছেন পরীক্ষা নিয়ন্ত্রক। আর উপ পরীক্ষা নিয়ন্ত্রক চাকরির মেয়াদ শেষ করে স্বাভাবিক নিয়মেই চলে গেছেন অবসরে। 2016 সালেও কারিগরি বোর্ডের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগ ওঠে। এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক সুশীল কুমার কোনো তথ্য দিতে রাজি হননি। তবে বোর্ডের চেয়ারম্যান জানান, নির্দেশনা পৌঁছায়নি বলে তারা ব্যবস্থা নিতে পারেননি। টেকনিক্যাল মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্ট এবং ডিভিশন এবং আমার ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন হয়তো তারা ওনাদের প্রক্রিয়া করতেছে। সংশ্লিষ্টরা বলছেন, এখানকার বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে, এর প্রমাণও মিলেছে। অথচ বহাল তবিয়াতে তারা তাদের কার্যক্রম এখনো চালিয়ে যাচ্ছেন। নম্বর ফর্দ বা সনদপত্র উঠানো ও সংশোধন সহ নানা কাজে বোর্ডের বিপক্ষে অনিয়মের অভিযোগ শিক্ষার্থীদের। কিছু টাকা পয়সা খরচ করতে হবে, এরকম অনেকে আছে, দেখা গেছে যে 6-7 মাস ঘুরেও সার্টিফিকেট পাচ্ছে না। আজকে না কালকে, কালকে না পরশু, এইভাবে ঘুরাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় বলছে, বোর্ডের কাজে স্বচ্ছতা আনতে তৎপরতা চলছে। অনিয়মের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। যথাযথভাবে তদন্ত করেছি এবং তদন্তে বেশ কিছু কর্মকর্তা স্পষ্টত চিহ্নিত হয়েছেন। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা, প্রথমত তাদেরকে টেম্পোরারিলি সাসপেন্ড করার জন্য এবং বিভাগীয় ব্যবস্থা শুরু করার জন্য আমরা মন্ত্রণালয় থেকে তাদেরকে বলেছি। বোর্ডের সকল কার্যক্রম অনলাইনে নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘুষ লেনদেন চলে প্রকাশ্যে, খোদ কর্মকর্তা কর্মচারী আর দালালের যোগসাজশে। সিসিটিভি ক্যামেরা লাগিয়েও মিলছে না সুফল। ফাইল ধরে রেখে নানা অজুহাতে নেওয়া হয় ঘুষ। অভিযোগের তীর কর্মকর্তাদের দিকে। ওই চিত্র দেখা যায় রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক RGSC-তে। অফিস প্রধান বলছেন, ডিসেম্বরের মধ্যেই পুরোদমে চালু হবে স্বয়ংক্রিয় পদ্ধতি, বন্ধ হবে সব অভিযোগ। 30 সেপ্টেম্বর এই আদেশ জারি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের দপ্তর RGSC। এতে বলা হয়, অংশীদারি প্রতিষ্ঠান নিবন্ধনে অফিসে এসে আবেদন করার প্রয়োজন নেই, অনলাইনেই পাওয়া যাবে এ সেবা। কিন্তু রুবেল নামের এই উদ্যোক্তা অনলাইনে আবেদন করে সাড়া পাননি, তাই সশরীরে এসেছেন RGSC-তে। তবে দুপুর থেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করেও অফিসে ঢুকতে পারেননি। তো আজকে আসছি হার্ড কপি জমা দিতে, কিন্তু দীর্ঘ লাইন বা সবার যানজট, এক কথা বলতে ভিতরে ঢোকার জন্য আসলে পারমিশন ওভাবে নাই, যার কারণে আমি ঢুকতে পারি না। এই অফিসের কাজকর্ম প্রায় 1 সপ্তাহ পর্যবেক্ষণ করে ইন্ডিপেন্ডেন্ট নিউজ টিম। দেখা যায়, সেবার জন্য প্রায় সময় এমন ভিড়।
এদের কেউ উদ্যোক্তা, কেউ আইনজীবী, আবার কেউ দালাল। রুবেলের মতো অনেককে সহজে অফিসে ঢুকতে দেয়া হয় না, যা নিয়ে প্রায়ই বাধে হট্টগোল। তবে পরিচিত দালালদের অফিসে ঢুকতে কোনো বাধা পেতে হয় না। আবার কর্মকর্তাদের গ্রিন সিগন্যাল থাকলেও অফিসে ঢোকার অনুমতি মেলে। অনেক কর্মকর্তা ঘুষ নেন পিয়নের মাধ্যমে। সেবাগ্রহীতার কাছ থেকে এক কর্মচারীর ঘুষ নেওয়ার দৃশ্য ধরা পড়ে গোপন ক্যামেরায়। ঘুষ দিলেই সময় মতো মেলে সেবা। ইন্ডিপেন্ডেন্ট নিউজকে এমন স্বীকারোক্তি দিয়েছেন অনেক দালাল, যদিও তাদের অনেকেই পরিচয় প্রকাশ করতে চাননি। টাকা ছাড়া আপনারা কোনো সেবা পান এই অফিসে? ওই তো কিছু হয়তো দেখে 10টা থেকে একটা হয় আর 9টাই করা। সেবা প্রার্থীদের অভিযোগ কাজের চাপ, দলিলপত্রের ত্রুটি, ফাইল হারিয়ে যাওয়া, অফিসের মিটিং এমন নানা অজুহাতে হয়রানি করেন কর্মকর্তারা। সরেজমিনে কর্মকর্তাদের টেবিলেও দেখা যায় ফাইলের বড় বড় স্তূপ। এটা জমা দিয়েছে আপনার 23 তারিখে, তো এখনো ওইটা হয় নাই। ওনারা বলছিল অনলাইনে আপনার সাবমিশন নাম্বারে করলে ওখানে সব চলে যাবে, কিন্তু এখনো আসে নাই, তাই আবার আসছে। রিয়াদ মোর্শেদের কাছে আমি 6 মাস ঘুরার পরে ফাইলটা কোনো গতি চেঞ্জ হয় নাই, না হওয়ার পরে এখন এটা চেঞ্জ হয়ে আসছে আফরোজাবার কাছে। রিয়াজ মোর্শেদ থেকে ট্রান্সফার হয়ে আফরোজাবার কাছে আসছে। আফরোজাবার কাছে আজকে 3 মাস ঘুরতেছি, ঘুরার পরে এখন ফাইলে পাওয়া যাচ্ছে না। সংস্থার প্রধান জানান, কিছু সেবা ডিজিটাল না হওয়ায় অফিসে আসতে হয় সেবা প্রার্থীদের। ডিসেম্বরের পর কোনো সেবা প্রার্থীকেই অফিসে আসতে হবে না। নামের ছাড়পত্র এবং রেজিস্ট্রেশনের যে পৃথক পৃথক ভাবে দেয়া, দুইটা স্টেজে এটি আমরা দিয়ে থাকি। তারপরে 2 ক্ষেত্রেই ব্যাংকে গিয়ে টাকা ফিজিক্যালি গিয়ে টাকা দিতে হয়, জমা দিতে হয়। আমরা এই 3টা পদ্ধতিটাকে একই পদ্ধতিতে করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। কর্মকর্তারা জানান, প্রায় 2.5 লাখ কোম্পানিকে সেবা দেওয়ার জন্য পর্যাপ্ত জনবল নেই। জনবল বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু হয়েছে ঢাকা দক্ষিণের ঝুলন্ত তার সরানোর প্রক্রিয়া। তবে নভেম্বরের মধ্যে পুরোটা পরিষ্কার করা সম্ভব হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা, কারণ খোঁড়াখুড়ির আগে অন্তত 10টি সংস্থার ভূগর্ভস্থ ম্যাপ প্রয়োজন। কোয়াব ও আইএসপিএবি জানিয়েছে প্রয়োজন হলে মেয়রের কাছে সময় বাড়ানোর আবেদন করা হবে। অপরিকল্পিত এ নগরীতে 30 বছরে জঞ্জালে পরিণত হয়েছে ঝুলন্ত তার। প্রধান সড়ক, অলিগলি সবখানেই ঝুলে আছে ডিশ, ইন্টারনেট, ল্যান্ডফোন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের তার। এসব তার অপসারণে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছে। সবশেষ রোববার দক্ষিণ সিটি কর্পোরেশনের বৈঠকে সিদ্ধান্ত হয় নভেম্বরের মধ্যে হবে তার অপসারণ। তবে কোয়াব ও আইএসপিএবি বলছে, নভেম্বরের মধ্যে দক্ষিণ ঢাকার সব তার সরিয়ে নেওয়া সম্ভব হবে না, কারণ ডিপিডিসি, ডেসকো, বিটিসিএল, ওয়াসা ও তিতাস সহ অন্তত 10 সংস্থার ভূগর্ভস্থ ম্যাপ প্রয়োজন। সেটা পেলেই শুরু হবে কাজ। ইনফরমেশনগুলি আমরা পাওয়ার পরে দেন আমাদের প্ল্যানটা করব, কারণ আমরা 6 ইঞ্চি নিচে কিংবা 6 ফিট নিচে যদি এখন এইচডিটি পদ্ধতি শুরু করি, কার কি ইনফ্রাস্ট্রাকচার তো জানি না, ওটা ক্ষতিগ্রস্ত হতে পারে। অ্যাক্টিভ শেয়ারিং যদি করা যায়, যেটা কিছু কাগজপত্রের ঝামেলার মধ্যে আটকে আছে, একেবারে উপর থেকে ফাইবার নির্মূল হয়ে যাওয়া, এটা কিন্তু আমাদের এরকম একটা মেগা সিটির জন্য টাফ হবে। প্রাথমিকভাবে নির্মূল হয়ে যাওয়া, এটা কিন্তু আমাদের এরকম একটা মেগা সিটির জন্য টাফ হবে। প্রাথমিকভাবে মূল সড়ক ও অ্যাভিনিউ সড়ক থেকে তার সরানোর পরিকল্পনা করা হয়েছে। এইচডিডি পদ্ধতিতে সড়ক খোঁড়াখুড়ি করা হবে। এতে কিলোমিটার প্রতি খরচ অন্তত 15 লাখ টাকা। তবে সেটার প্রভাব গ্রাহকদের উপর পড়বে না বলে আশ্বাস সংশ্লিষ্টদের। আমাদের ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমরা ইনভেস্টমেন্টটা করব এবং গ্রাহক পর্যায়ে কোনো ধরনের ইন্টারনেটের মূল্য যেন না বেড়ে যায় সেদিকে আমরা সদা সচেষ্ট থাকবো, এবং আমরা আশা করছি যে ইন্টারনেটের মূল্য হয়তো বা বাড়বে না গ্রাহক পর্যায়ে। এনটিটিএন আমাকে সিগন্যালটা দিয়েছে, সেখান থেকে যদি আমি গ্রাহক পর্যায়ে যাই, সেই ক্ষেত্রে কিন্তু একটা হিউজ পরিমাণ কস্ট, গ্রাহক পর্যায়ের মূল্যটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে না তখন। প্রতিটি বাসার নিচে সংযোগ পয়েন্ট করতে না পারলেও অন্তত 3 বাসা পরপর করা হবে বলে জানিয়েছে আইএসপিএবি ও কোয়াব। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের প্রতি 3 জনে একজন নারী ও প্রতি 5 জনে একজন পুরুষ হাড় ক্ষয় রোগের ঝুঁকিতে আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় এই তথ্য পাওয়া গেছে। চিকিৎসকরা বলছেন, প্রাথমিক অবস্থায় শনাক্ত হয় না বলে একে নীরব ঘাতক বলা হয়। এটি প্রতিরোধে নিয়মিত ব্যায়াম ও সুষম খাদ্যের পরামর্শ দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেলের অর্থোপেডিক বিভাগ। আঘাত বা জখম থাকায় প্রতিটি রোগীর শরীরেই ব্যান্ডেজ, কিন্তু মাসুদ মিয়াকে দেখতে পুরোপুরি সুস্থ মনে হয়।
নেই কোনো ক্ষতের চিহ্ন। তার সমস্যা 2 বছর ধরে হাঁটতে পারেন না তিনি। ওদেরকে রেখে আসছি, হ্যাঁ কোথায় আছে আমি জানি না। এখন আমাকে একমাত্র আল্লাহ আমাকে সাহায্য যদি করে। চিকিৎসক জানান, হাড় ক্ষয় রোগে আক্রান্ত মাসুদ অনেক চিকিৎসার পর ফল না পেয়ে টাঙ্গাইল থেকে ঢাকা মেডিকেলে এসেছেন। স্যার বললো যে তোমার 2 সাইডে বাটি চলে গেছে, সেখানে আমি হাঁটতে পারি না। 2 বছর যাবত আমি হাঁটতে পারি না, একদম বিছনায় পড়াই, এইভাবে বসে থাকি। বসে থাকে মানে আমি ছেলে মেয়েদেরও কোনো ইনকাম নেই আমার। 40 বছরের পর হাড়ের ক্ষয় বেশি হয়, বাড়েও কম। বিশেষজ্ঞরা বলছেন, অস্টিওপরোসিস বা হাড় ক্ষয় রোগ দেহকে দুর্বল ও ভঙ্গুর করে, বাড়ে মৃত্যু ঝুঁকিও। একটা হাসি দিছেন, একটা কাশি দিছেন, আপনি একটা স্টেজ দিছেন, প্রস্রাব পায়খানা আপনি কুদ দিলেন, তাতে আমরা একটা হাড় ভেঙে যেতে পারি। হালকা একটু হুঁচট খেলেন, হাড় ভেঙে যাচ্ছে। সেই জন্য আমরা বলি এই ফ্র্যাজিলিটি ফ্র্যাকচার, এটাকে যদি আপনার এই ফ্র্যাকচার থেকে, এই ভাঙ্গা থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের সকল বয়সের সকলের জন্যই আমার পরিমিত ব্যায়াম রেগুলার করা উচিত। আমরা আসলে অনেক সময় বুঝে উঠতে পারি না যে আমাদের অস্টিওপোরোসিস হয়ে যাচ্ছে বা আমাদের হাড়গুলো নরম হয়ে যাচ্ছে। হাতের কবজির কাছে খুব কমন বয়স্ক মানুষের হিপ জয়েন্টের আশেপাশে ফ্র্যাকচারগুলা। সুতরাং একজন মানুষ যদি তার অস্টিওপোরোসিসকে কন্ট্রোলে রাখতে পারেন, এই ধরনের ফ্র্যাকচার হবে না তা বলবো না, কিন্তু হওয়ার পরিমাণটা কম হবে। সেই জন্য এটা তো নীরব ঘাতক বটেই। পুরুষদের তুলনায় এই রোগে বেশি আক্রান্ত নারীরা। চিকিৎসকরা বলছেন, দৈহিক গঠন ও হরমোনের কারণে তাদের ঝুঁকি বেশি। একই অবস্থানে বসে কাজ করব না, যারা লং টাইম অফিসে কাজ করে। একই অবস্থানে দাঁড়িয়ে আমরা কাজ করব না, আমরা সামনে ঝুঁকে কোনো আমরা কাজ করব না। আমরা ওভার ওয়েটটা যেন আমাদের বেড়ে না যায়, সেটার দিকে আমরা খেয়াল রাখবো। আমরা প্রতিনিয়ত না হলে সপ্তাহে 2 দিন বা 3 দিন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত 10-15 মিনিট, আধা ঘন্টা হলে খুব ভালো, কিছু সময় হলেও আমরা যেন নিজেদের জন্য আমরা ব্যয় করি। হাড়ের প্রধান উপাদান ক্যালসিয়াম ও ভিটামিন ডি। প্রতিদিন 15 থেকে 20 মিনিট সূর্যের আলোতে থাকা, ক্যালসিয়াম ও ভিটামিন ডি জাতীয় খাবার খাওয়া এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে অস্টিওপরোসিস বা হাড় ক্ষয় রোগ প্রতিরোধ সম্ভব। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের বেঁধে দেওয়া দাম ও ভ্রাম্যমাণ আদালতের জরিমানার প্রতিবাদে আলু বিক্রি বন্ধ রেখেছেন কারণ বাজারের আড়তদাররা। খুচরা বাজারে এখনো 45 টাকার নিচে পাওয়া যাচ্ছে না আলু। এদিকে সরকার নির্ধারিত দামে আলু বিক্রির দাবি জানিয়েছেন ক্রেতারা। জহিরুল ইসলাম অবসরপ্রাপ্ত চাকরিজীবী। বাজারে আলু কিনতে এসেও অতিরিক্ত দাম থাকায় খালি হাতেই ফিরছেন তিনি। এছাড়াও বেঁধে দেয়া দামে আলু না পাওয়ায় ক্ষোভ জানান ক্রেতারা। শুনতেছি যেহেতু পত্রিকায় লেখা আছে 25-30 টাকা, কিন্তু তা তো হচ্ছে না, এই জন্য কিনবো না। দাম দেখতেছি, দাম তো দেখি কমে না, আরো থেকে একটু 50 টাকা দিয়ে 5 টাকা কমছে, তাও তো সম্ভব হইতে আছে না। মোকাম থেকে কারণ বাজারে আলু না আসায় ও ভ্রাম্যমাণ আদালতের কারণ দেখিয়ে সকাল থেকেই বিক্রি বন্ধ রাখেন ব্যবসায়ীরা। পরে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালত। এ সময় দ্রুত সংকট সমাধানের আশ্বাস দেয়া হয়। আমরা মাঠ পর্যায়ে তদারকি করছি এবং তদারকি করতে গিয়ে আমরা ব্যবসায়ীরা কিছু কথা বলছেন যে এবছর তাদের যে প্রান্তিক পর্যায়ে যে যারা কৃষক তাদের কিছু দুঃখের কথা বললেন, পাশাপাশি একই সাথে আর একটু মূল্যটা মানে যে পর্যায়ে আসছে তারাও বলছেন যে আর একটু বেশি। এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলছি। ব্যবসায়ীরা বলছেন আড়তে আলু না আসলে সংকটে পড়তে হবে, তাই দ্রুত আলুর সরবরাহ বাড়ানোর দাবি তাদের। ব্যাপারীর কাছে যোগাযোগ করছি, ব্যাপারী বলছে যে না, এই দামে পড়তে হলে আমাকে মাল আমরা পড়তে হয় না, মাল বেশি দামে কিনা, আগের বেশি যখন দাম ছিল তখন বেশি দামে কিনছে। ব্যাপারীরাও বাড়াচ্ছে না, আড়তদাররা আনতেছে না। আড়তদাররা বলতেছে এখানে আমরা আনলে জরিমানা করতে হচ্ছে, জরিমানা দিতে হচ্ছে। সরকার ওইখান থেকে বলছে যে 25 টাকা রেট, ব্যাপারীরা 25 টাকা রেটে আমাদের আলু দিচ্ছে না। বগুড়া ও জয়পুরহাটের ব্যবসায়ীরা বলছেন বেশি দামে আলু কেনায় সরকারের বেঁধে দেওয়া দামে আলু বিক্রি করতে পারছেন না তারা। স্টোর ভাড়া, ব্যাংক ইন্টারেস্ট সহ তাদের তারা বেশি পড়ে যায়। এই জন্য তারা তাদের ব্যবসায়ীদের আমার হচ্ছিল যে এই রেটটাতে কিছু দাম বাড়ানো যেত, তাহলে তাদের জন্য সুবিধা হতো। এবছর আলুর উৎপাদন 20 ভাগ কম হয়েছে। এতে করে কিছুটা ঘাটতি থাকায় আলুর দাম বেড়েছে বলেও জানান তারা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গাপূজা।
সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবকে ঘিরে মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শিল্পীর তুলির আঁচড়ে যেন প্রাণ সঞ্চারিত হচ্ছে মা দুর্গার। এছাড়া গেট বানানো এবং প্যান্ডেল তৈরির মতো সাজসজ্জার কাজও শেষ পর্যায়ে। এদিকে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। দেবী দুর্গাকে স্বাগত জানাতে রাজধানীর মন্দিরগুলোতে চলছে সাজসজ্জা। করোনার কারণে অন্য বছরগুলোর মতো জমকালো না হলেও সীমিত পরিসরে বানানো হচ্ছে মণ্ডপের গেট ও প্যান্ডেল। কয়েক ধাপের কাজ শেষে দেবী প্রতিমা পায় পূর্ণাঙ্গ রূপ। কাঠ দিয়ে খিলান তৈরি করার পর বাঁশ ও খড় দিয়ে বানানো হয় কাঠামো। তারপর 2 দফা দেয়া হয় মাটির প্রলেপ। এরপর দেয়া হয় রং তুলির আঁচড়। সবশেষে আঁকা হয় মায়ের চোখ। শেষ হয় প্রতিমা তৈরির কাজ। কাঠ লাগে, বাঁশ লাগে, তারপরে খেয়াল লাগে, তার বালা মাটি লাগে, আটাল মাটি লাগে। কাদামাটি মারার পর আবার খেয়াল মাটি সংমিশ্রণে আবার এটা চাপটা দিয়ে এইটাকে উপযোগী করার পর বেলে মাটি দিয়ে কমপ্লিট করে শুকানোর পর তারপরে আবার কালার করি। ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরাও। করোনার কারণে প্রতিমার আকার ও বাজেট কম হলেও কমেনি কাজ। এখন তুলির শেষ আঁচড়ে বর্ণিল করে তোলা হচ্ছে মা দুর্গাকে। যে বাজেটে হয় এই বাজেটে তো আমাদের মূর্তি এখন হচ্ছে না, করোনার কারণে ওই আমাদের এই পোষাচ্ছে না, কারণ 12 মাস দোকান ভাড়া দিয়ে এগুলো চলছে না। আমাদের বাজেট কমাতে মূর্তি ছোট হয়ে গেছে, বাজেটও কমে গেছে, সেই তুলনায় আমরা এবার অনেক কাজ কম আছে। তবে পূজার সময় স্বাস্থ্যবিধি না মানলে করোনা সংক্রমণ বেড়ে যেতে পারে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কেন্দ্রীয় পূজা উৎসব উদযাপন পরিষদ কমিটি তারা বিভিন্ন নির্দেশনা দিয়েছে। যারা এই পূজাতে অংশগ্রহণ করবে তারাও যদি এই নির্দেশনাগুলো মেনে চলে তাহলে সংক্রমণের সম্ভাবনা কমে যাবে। তা না হলে স্বাস্থ্যবিধি মেনে না চললে সংক্রমণ বাড়ার সম্ভাবনা আছে। 22 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে 26 তা না হলে স্বাস্থ্যবিধি মেনে না চললে সংক্রমণ বাড়ার সম্ভাবনা আছে। 22 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে 26 অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে এবারে শারদীয় দুর্গাপূজা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 11,22,000 ছাড়ালো। আক্রান্ত 4,06,00,000-এরও বেশি। একদিনে 3,30,000 নতুন শনাক্তের মধ্যে 1,37,000-ই ইউরোপে। 24 ঘন্টায় 4,000-এর বেশি প্রাণহানি দেখেছে বিশ্ব। আবারও সবচেয়ে বেশি মৃত্যু ভারতে, প্রাণ গেছে 6 শতাধিক মানুষের। দেশটিতে নতুন শনাক্ত 46,498 জন। যুক্তরাষ্ট্রে 4 শতাধিক নতুন মৃত্যু নিয়ে মোট প্রাণহানি 2,25,000 ছাড়িয়েছে। বেলজিয়ামে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে সতর্ক করেছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী। বর্তমান পরিস্থিতিকে সুনামির সাথে তুলনা করেছেন তিনি। রাশিয়ায় নতুন করে 15,000-এর বেশি আক্রান্তের পরও খুলেছে এলিমেন্টারি স্কুল। আর্জেন্টিনায় 10 লাখ ছাড়িয়েছে সংক্রমিতের সংখ্যা। তামিম একাদশকে হারিয়ে বিসিবি প্রেসিডেন্টস কাপ জমিয়ে তুলল মাহমুদুল্লাহ একাদশ। ডু অর ডাই ম্যাচে তামিমদের বিপক্ষে 4 উইকেটে জিতেছে মাহমুদুল্লাহরা। রুবেলের বিধ্বংসী বোলিংয়ের সামনে ইয়াসির রাব্বি ও মাহিদুল অঙ্কনের 50-তে মাঝারি সংগ্রহ পায় তামিমরা। জবাবে মাহমুদুল হাসান ও মাহমুদুল্লাহও 50 করে দলকে টুর্নামেন্টে টিকিয়ে রাখেন। আগের 4 ম্যাচ থেকে তুলনামূলক ভালো উইকেট, তাই টস জিতে ব্যাটিংয়ে তামিমের দল। কিন্তু টপ অর্ডারের ব্যর্থতায় প্রশ্নবিদ্ধ অধিনায়কের সিদ্ধান্ত। 2 তামিমের জুটি আরও একবার প্রত্যাশা পূরণে ব্যর্থ। দুর্দান্ত রুবেলের আগ্রাসী বোলিংয়ে আত্মসমর্পণ ব্যাটসম্যানদের। ব্যর্থতা থেকে বের হতে পারলেন না তামিম। বিজয় মিঠুনেরও একই হাল। বিপর্যয়ের মুখে ইয়াসির রাব্বি ও মাহিদুল অঙ্কন প্রতিরোধ করেন। চাপের মধ্যে ইয়াসিরের ব্যাটে আসে 50। এই জুটি যখন আশা বাড়াচ্ছিল তখনই রান আউটে 62 রানে থামেন ইয়াসির। সঙ্গী হারিয়ে দমে যাননি অঙ্কন, 50 করেন তিনিও। রুবেলকে উড়িয়ে মারতে গিয়ে শেষ হয় 57 রানের ইনিংস। 4 উইকেট নিয়ে ধারাবাহিকতা ধরে রাখলেন টাইগার পেসার। শেষ দিকে মোসাদ্দেকের 40 ও সাইফুদ্দিনের 38 ক্যামিওতে 221 করে তামিম একাদশ। ইনিংস ব্রেকে এক পশলা বৃষ্টিতে ম্যাচে কোনো প্রভাব পড়েনি। তবে উইকেটের সুবিধা পান সাইফুদ্দিন ও মুস্তাফিজ। 2 ওপেনারকে ফেরান দ্রুত।
লিটন নাইম ফিরলেও চাপ বাড়তে দেননি মাহমুদুল হাসান ও ইমরুল কায়েস। দুজনের জুটিতে জয়ের ভিত শক্ত হয়। ইমরুলের 50-র আক্ষেপ থাকলেও মাহমুদুল ফেরেন 58 করে। এরপর মাহমুদুল্লাহ ও সোহান ধারাবাহিকতা রক্ষা করেন। দলের জয়ে 50-তে অবদান রাখেন অধিনায়ক। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।